বাসে প্রচণ্ড ভিড়, কোনো রকমে দাঁড়াবার জায়গা করতে পেরেছি। তাও পায়ের সাথে আমার শরীরটা 60 ডিগ্রি কোণে বেঁকে। দুই হাত দিয়ে কোনো রকমে রড ধরে নিজেকে সামনে বসে থাকা মহিলার গায়ের উপরে পড়া থেকে বাঁচাচ্ছি। উনি মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করছেন এত সাবধানতা সত্ত্বেও, আর আমি আরো সংকোচে বেঁকে যাচ্ছি আরেক ডিগ্রি। আরে, পেছন থেকে বাসে প্যাসেঞ্জার ওঠানামার সময় একটু ঠেলাঠেলি তো হবেই। খুব রাগ হচ্ছে নিজের ওপরে। বাইক নিয়ে রোজ অফিসে আসি, আজ সকালে বাইকটা বের করতে যাব, তেড়ে বৃষ্টি এলো। আকাশের গতিকও ভালো ঠেকছিল না। একে শীতকাল আসন্ন, তার উপর বৃষ্টি, ভিজলে আর রক্ষা নেই। গিন্নি বারণ করলো। অগত্যা বাইক রেখে বাসে করে এসেছিলাম অফিসে। ওরে বাবা, ফেরার পথে বাসে যে এত ভিড় হবে ভাবতেই পারিনি। এদিকে বাসের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে পা টনটন করছে, তার উপরে এই চাপ, সামনে পিছনে আশেপাশ থেকে সমস্ত দিক থেকেই যেন আসছে। চশমাটার একটা ডান্ডি কান থেকে খুলে ঝুলে পড়ল পিছনের লোকটার হাতের ধাক্কায়। কিন্তু হাত দুটো শরীরের সাথে ভিড়ের চাপে এমনভাবে চেপে আছে যে হাত তুলে সেটা ঠিক করার জো অবধি নেই। অগত্যা চশমাকে ঝুলন্ত অবস্থাতেই রাখলাম কিছুক্ষণ। এত ভিড়, তবু প্রতিটা স্টপেজে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলার শেষ নেই এই কন্ডাক্টরে। বাইরে হালকা বৃষ্টি, ভিজে ছাতা জুতোয় সে এক যাচ্ছে তাই অবস্থা যেন। সবাই চেঁচাতে লাগলো কন্ডাক্টরের ওপর। কন্ডাক্টর নির্বিকার, যেন ওনার কাজই করে না এমন একটা ভাব। হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য জানলাগুলোও বন্ধ, সব মিলিয়ে একদম দম বন্ধ অবস্থা। চশমাটা নাকের ওপর যথাস্থানে রেখে দাঁড়াতে না দাঁড়াতেই গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লো একটা মেয়ে। আমার ঝুলন্ত হাতটা ধরলো রডের মতো। ছোটখাটো চেহারা, রডে নাগাল পাচ্ছে না, তাই বোধ হয় আমাকেই ধরলো। আমি শুধু যারা বসে আছে তাদের দিকে তাকাচ্ছি। তাদেরকে আজ সাংঘাতিক ভাগ্যবান আর ভাগ্যবতী মনে হচ্ছে। কেমন ঢুলছে বসে বসে, আহা! এই মুহূর্ত মনে হচ্ছে ভীষণ সুখী ওরা। আর আমি, ভিড় বাসে এইভাবে চড়ার অভ্যেস নেই আমার। তার উপরে কিছুতেই ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছি না যেন, এত চাপ দিচ্ছে পেছন থেকে। তার উপরে এই সামনে মহিলার গায়ে একটু চাপ পড়লেই আগুন চোখে তাকাচ্ছে আমার দিকে। আগেকার দিনের ব্রাহ্মণ গিন্নি হলে আমি মহাপাতকের দণ্ডে এই মুহূর্তে ভস্ম হয়ে যেতাম নিশ্চিত। বাসে ট্রামে সব মহিলাদের দেখে আমার একটু অস্বস্তি হয়। অনেক সাবধানতা সত্ত্বেও একটু আধটু গায়ে ছোঁয়াতে ছ্যাঁকা খাওয়ার মতো চেঁচিয়ে কখন কি বলে বসে সকলের সামনে, সে ভারী লজ্জার ব্যাপার হয়ে যাবে। তাই নিজেকে স্টেনলেস স্টিলের মতো শক্ত করে বেঁকে দাঁড়িয়ে আছি আমি। বেশ কিছুক্ষণ ধরে পাশের অল্প বয়সী মেয়েটা পিছনের জনগণের চাপে একেবারে লেপ্টে আছে আমার গায়ে। রড ধরতে পারছে না বলে নির্দ্বিধায় এখন কেমন আমার কোমরের কাছে জামাটা খামচে মেরে ধরে আছে। আমি আর চোখে দেখলাম। চোখে চোখ পড়তেই নিরুপায় মুখ করলো। আমি আর কিছু বললাম না। এদিকে কন্ডাক্টর হঠাৎ চেঁচিয়ে বলল, পকেট মার হইতে সাবধান। উমা, এ কি সর্বনাশ! এই ভিড়ের মধ্যে এমন জ্বালা, এমনিতে হাত নাড়াবার শক্তি নেই, তার উপর আবার পকেট মার! সবাই কেমন নড়ে চড়ে উঠলো যেন। পিছনে দাঁড়িয়ে থাকা সবার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আমিও এক হাতে কোনো রকম রড ধরে আরেক হাত পকেটের মানিব্যাগটা চেক করে নিলাম। না না, ঠিকই আছে। পাশের মেয়েটিও দেখলাম তার কাঁধের হ্যান্ডব্যাগটা একেবারে বুকের কাছে তুলে ধরে সন্দেহের দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে আমার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই বেজার মুখে মৃদু হাসলো সে। আমিও একটু হাসি দিলাম। মিষ্টি দেখতে মেয়েটা, অল্প বয়স, বেশ বুদ্ধিদীপ্ত চেহারা। কলেজে টলেজে পড়ে বোধহয়। এই ভিড়ের মধ্যেও একটু ভালো লাগলো যেন। এত ভিড়েও ও শুধু আমাকেই ভরসা করছে, এই অনুভূতিটা ভিড়ের কষ্ট কিছুটা হলেও কমিয়ে দিল। সামনের স্টপেজ আসার পর থেকে ভিড়টা একটু করে কমতে লাগলো। হাঁপ ছেড়ে বাঁচলাম। এতক্ষণে সোজা হয়ে দাঁড়াতে পারলাম। সামনের সিটের ভদ্রমহিলা বিরক্ত মুখে তার স্টপেজে নেমে যেতেই পাশের মেয়েটির দিকে তাকালাম। ওমা, কোথায় গেল দেখতে পাচ্ছি না। আসলে কখন নেমে গেছে খেয়ালই করিনি। যাই হোক, মনে মনে খুশি হলাম এই ভেবে যে নিজে এইবার একটু বসে কোমরটাকে ঠিক করতে পারবো। আমি আরো দুটো স্টপেজ পরে নামবো। আগামীকাল বাড়িতে গিন্নির মামা মামি আরো কারা সব আত্মীয় স্বজনরা আসবে, তাই মটন চিকেন দুটোই চাই। সিটে বসতে বসতেই সোজা কোমর এতক্ষণে দাঁড়িয়ে থাকার অপরাধে টনটনিয়ে উঠলো যেন। তবুও কিঞ্চিত আরাম হলো। নিশ্চিন্ত হয়ে বসে ডান পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করতে গেলাম। ইমা, নেই। বুক পকেটে হাত দিয়ে দেখলাম, সেখানেও নেই। এইবার আমার কেমন যেন ঘাম দেওয়া শুরু করলো শরীর থেকে। সমস্ত পকেট আতিপাতি করে খুঁজলাম,
সমস্ত পকেট গড়ের মাঠ। মানিব্যাগে আমার কত দরকারি জিনিস ছিল, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরো কত কিছু, সেই সঙ্গে হাজার চারেক টাকাও। এবারে কি হবে? একদিন বাসে চড়ে গিয়েই গিন্নি যা তুলনা করবে বাড়ি গেলে, আমার মুখ দেখে আর ওইভাবে খুঁজতে দেখে কন্ডাক্টর এগিয়ে এসে বলল, কি গেছে? তখনই আপনাকে সাবধান করে দিয়েছিলাম, ওই যে আপনার পাশে যে মেয়েটা ছিল, ও তো মহা ধড়িবাজ, সঙ্গে আরো দুজন ছিল। কন্ডাক্টর বলে কি শুনে তো আমি পকেটমারি হওয়ার থেকেও আরো বেশি অবাক হলাম। ওই ছোট্ট মিষ্টি মেয়েটা পকেটমার? ভাবতেই পারছি না, কেমন যেন কষ্ট হচ্ছে যেন, সেই সঙ্গে মনটাও খারাপ হয়ে গেল। কন্ডাক্টর ফের বিজ্ঞের মতো বলেছে, ঠিক বোকাশোকা মানুষ দেখে ভিড়ের মধ্যে ওরা একেবারে গায়ের সাথে লেপ্টে থাকে, তারপর সুযোগ বুঝেই। সেই মুহূর্তে কন্ডাক্টরের মুখে নিজেকে বোকাশোকা শুনেও রাগ হলো না আমার। আমি শুধু ভাবছি, ওই নিষ্পাপ মুখ করে মেয়েটা কিভাবে আমাকে আমাকে দেখে হাসলো। সাংঘাতিক অভিনয় ক্ষমতা তো। কিছুতেই ভাবতে পারছি না আর। শুধু মনে হচ্ছে পৃথিবীতে কত রকমেরই না মানুষ আছে, তাদের কত রকমের অভাব, আবার কত রকমের স্বভাব। মেয়েটা কেন এই কাজ করে কে জানে। এখন বাস অনেকটা ফাঁকা, দু একজন ছাড়া সবাই বসে। মন খারাপ করে আমিও বসে আছি। স্টপেজ আসতে তাড়াতাড়ি উঠতে যাব, দেখি পায়ের কাছে কি একটা, তুলে দেখি কি, এ যে আমারই মানিব্যাগ। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। কন্ডাক্টর দেখে অবাক হলো, মুখে বলল, ফেরত দিল? এমনটা তো হওয়ার কথা নয়। আমার মনের মধ্যে তখন ভরসা ফিরে পাওয়ার হাসি। ওর কথায় আমি খুব রেগে গিয়ে ওকে ধমকালাম, আপনি থামেন তো, শুধু মুধু ভয় দেখিয়ে, বলে তাড়াতাড়ি নেমে গেলাম আমার স্টপেজে। হাসি মুখে মানিব্যাগ খুলে দেখলাম অন্য সবকিছু ঠিকঠাক থাকলেও একটাও টাকা নেই আর।